বেশ কয়েক মাস পরের কথা। সোমলতা দেবীর পিস্তুত দাদা ধর্মেন্দ্রবাবু তাকে ফোন করেন এবং বলেন, হ্যালো সোম, কেমন আছিস? বহুদিন হয়ে গেল, তোর কোনো খবর নেই। ছেলেপুলেরা কেমন আছে সব? হ্যাঁ দাদা, আমরা এখানে সবাই ভালো আছি। তা তুমি কেমন আছো? এতদিন পর বোনের কথা মনে পড়লো। আর বলিস না, কাজের যা চাপ, তার উপরে তোর বৌদি অসুস্থ, সব মিলে যেন ঝামেলায় জড়িয়ে গিয়েছি। যাই হোক, তোকে একটা খবর দেওয়ার ছিল। তোর মেয়ে তিতলি, তার তো 22-23 বছর হয়ে গেল। তার বিয়ের জন্য কোনো যোগাযোগ করেছিস? না দাদা, এখনো সেরকম ভালো পাত্রী পাইনি। পেলে নিশ্চয়ই যোগাযোগ করব। তা তোমার হাতে কোনো ভালো পাত্রীর সন্ধান আছে নাকি? হ্যাঁ, সেই জন্যই তো ফোন করলাম। তোর বিবেক বাবুর কথা মনে আছে? সেই যে আমাদের ভূগোল পড়াতো, ওনার একমাত্র ছেলে অবিনাশ। খুব ভালো ছেলে জানিস, ও এখন ব্যাংকে চাকরি করে। বাবা মা আর ছেলে, খুব ছোটই পরিবার। ওনারা একটা ভালো পরিবারে মেয়ে খুঁজছে। আমি তাই তিতলির কথা ওদেরকে বলেছি। এটা তো সত্যি খুব ভালো খবর দাদা। তো দেখো না, যদি ওনারা একটু ইচ্ছুক থাকেন তাহলে আমিও রাজি। তবে দেখাশোনা কি করে হবে? এত দূরের পথ, ওরা যদি খুব ভোরেও বের হয় তবেও ওনাদের এখানে আস্তে আস্তে সেই সন্ধ্যা হয়ে যাবে। আরে, ওসব সমস্যার সমাধান আমার কাছে আছে। তোরা এক কাজ কর, তিতলিকে নিয়ে আমাদের এখানে চলে আয়। আমি এখান থেকে দেখাশোনা করে ব্যাপারটাকে করে দিচ্ছি। তাহলে তোদের দুপক্ষেরও কোনো অসুবিধা হবে না। এটা তো ভালোই প্রস্তাব দাদা। আমি তাহলে ছেলেদের সঙ্গে কথা বলে তোমাকে ফোন করছি। এই বলে সোমলতা দেবী ফোন রেখে দেয়। তিনি তার ছেলেদেরকে এই সম্বন্ধে বলেন। সবকিছু শুনে আকাশ বলে, মা, তাহলে এক কাজ করা যাক। আমি, তুমি, তিতলি আর মহিমা 4 জন মিলে ধর্মমামার বাড়ি চলে যাই। সেখান থেকেই নাহলে দেখাশোনা সবকিছু সেরে তারপরে বাড়ি ফিরে আসবো। হ্যাঁ, তুই আমার সঙ্গে যাবি সেটা ঠিক কথা। তবে বৌমা যাওয়ার কোনো দরকার নেই। বাড়ির বউদেরকে বাড়িতে থাকাই ভালো। ওরা এইসব দেখাশোনার ব্যাপারে কি করবে বলতো? তাছাড়া বড় বৌমা চলে গেলে এদেরকে কি সামলাবে? সামলানোর কি আছে? এখানে কি কেউ ছোট বাচ্চা আছে নাকি? আর ও তো তাও কখনো বাইরে বেরোয় না। এই বাহানায় একটু ঘুরেও নিতে পারবে। আমরা কি কোথাও ঘুরতে যাচ্ছি নাকি? তোর বোনের বিয়ের কথা পাকা করতে যাচ্ছি? না না, এখানে বাড়ির বউদের কোনো কাজ নেই। ওরা বরং বাড়িতেই থাকুক, আর আমরা 3 জনে গিয়ে কাজটা সেরে আসি। এরপর আকাশ আর কিছুই বলতে পারে না। ওদিকে সবকিছু শুনে মোহিনীরও মন খারাপ হয়ে যায়, কিন্তু সে এ ব্যাপারে কিছুই বলে না। এদিকে সোমলতা দেবীর ও তিতলির বাড়ি ছেড়ে কয়েকদিনের জন্য অন্য জায়গায় যাওয়ার কথা শুনে অঞ্জু ও মঞ্জু খুব খুশি হয়ে যায়। মঞ্জু তার দিদিকে বলে, দিদি, আমার না খুব আনন্দ হচ্ছে। যাক, এতদিন পরে কয়েকটা দিন অন্তত শান্তিতে থাকবো। কবে থেকে এই ঘুমটাই থেকে থেকে দম বন্ধ হয়ে আসছিল। এবার একটু শান্তির নিঃশ্বাস নিতে পারবো। তুই ঠিক বলেছিস এই কথাটা। আমিও ভাবছিলাম, আমার তো খুবই ভালো লাগছে শুনে। এত আনন্দ অনেকদিন পর হচ্ছে, মনে হচ্ছে পার্টি করি। নট এ ব্যাড আইডিয়া দিদি। অনেকদিন পার্টি করা হয়নি। এখন এরকম একটা প্ল্যান করলে কেমন হয়? ওরা চলে গেলে আমরা একটা পার্টি করব, কি বলো? সে কি করে আর হবে রে? ওরা চলে গেলেও তো এখানে একজনকে রেখে যাচ্ছে। সে আবার শাশুড়ি মার দালাল। আমার তো মনে হয় এই জন্যই উনি এখানে ওকে রেখে যাচ্ছেন, যাতে করে আমরা কি করছি না করছি সব খবর উনি পেয়ে যান। তাই তো, এই ব্যাপারটা তো আমি ভেবেই দেখিনি। এখন তাহলে কি করা যায় দিদি? তাহলে তো আমরা ভালো করে মজাও করতে পারবো না। আর এই এত ভালো সুযোগটা আমাদের হাতছাড়া হয়ে যাবে। দাঁড়া, কিছু একটা ব্যবস্থা করতে হবে, যাতে করে ওকে কোথাও পাঠিয়ে দিয়ে আমরা নিশ্চিন্তে খোলা মনে পার্টি করতে পারি আর কয়েকদিন এনজয় করতে পারি। 2 দিন পর সোমলতা দেবী, আকাশ ও তিতলি ধর্মেন্দ্রবাবুর বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। তারা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অঞ্জু এবং মঞ্জু মাথা থেকে ঘোমটা খুলে ফেলে। এরপর অঞ্জু এবং মঞ্জু মোহিনীর কাছে আসে। মোহিনী তখন সকালে রান্না করছিল। তাকে দেখে অঞ্জু নরম গলায় বলে, কি করছো তুমি? তোমাকে মা সঙ্গে করে নিয়ে গেল না? তোমার জন্য না আমার খুব খারাপ লাগছে গো। তোমার খুব মন খারাপ করছে, তাই না? না গো, আমার আর এ বিষয় নিয়ে মন খারাপ করে না। আর মন খারাপ করলেও কি, এ বাড়িতে মন খারাপ করে থাকলে তোমার নিজেরই ক্ষতি, শরীর খারাপ হয়ে যাবে। তুমি ঠিকই বলেছো দিদি। তা তোমার বিয়ে এতদিন হয়ে গেল, তুমি কি একবারও বাপের বাড়ি যাওনি? ওখান থেকে তো সবাই তোমার খোঁজ খবর নেয়, তাই তো? 3 বছরে একবারও যায়নি। তবে হ্যাঁ, বাবা প্রায়ই ফোন করেন, কিন্তু আমার সেরকম কথা বলার সময় হয়ে ওঠে না। কখনো কখনো কথা বলি, আবার কখনো ফোনই তোলার সময় হয় না। তা তুমি তো এক কাজ করতে পারো দিদি। এখন তো মা, তিতলি কেউই নেই। তুমি এই সময় বাপের বাড়ি থেকে গিয়ে ঘুরে আসতে পারো তো। কেউ জানতেই পারবে না, আর তোমার ঘোরা হয়ে যাবে। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? এই 3 বছরে মা বাবার বাড়ি যাওয়ার পারমিশনই দেয়নি। ওনার অনুপস্থিতিতে আমি ওখানে গেলে কি হবে ভাবতে পারছো? না বাবা না, আমার অত সাহস নেই।
এরপর তারা দুই বোনে মোহিনীকে অনেকভাবে বোঝাতে চেষ্টা করে এবং তাকে বাপের বাড়ি পাঠানোর জন্য প্ল্যান করে, কিন্তু মোহিনী কোনোভাবেই রাজি হয় না। শেষে বিরক্ত হয়ে তারা সেখান থেকে চলে আসে এবং নিজের রুমে এসে অঞ্জু বলে, তোর এ তো দেখছি কোনো কথাতেই রাজি হচ্ছে না, এবার কি হবে? আমাদের পার্টি করার প্ল্যান হয়তো মাটি হয়ে যাবে। দিদি, এভাবে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল আমাদেরকে বেঁকাতে হবে। আমার মাথায় একটা প্ল্যান এসেছে, বুঝেছো? তুমি পার্টির ব্যবস্থা করো, সবাইকে ইনভাইট করো, আর আমি বরদিকে সরানোর একটা ভালো উপায় বার করছি। এরপর মঞ্জু কানে কানে তার দিদিকে তার প্ল্যানের কথা বলে। সবকিছু শুনে অঞ্জু খুব খুশি হয়ে যায়। পরের দিন সকাল থেকে তারা দুই বোন পার্টি করার জন্য তোড়জোড় শুরু করে এবং তারা তাদের সমস্ত বন্ধু বান্ধবদেরকে নিমন্ত্রণ করে। বিকেলবেলা মঞ্জু চা করে মোহিনীর কাছে নিয়ে আসে এবং বলে, দিদি এই নাও চা খাও, আজ আমি পেঁয়াজির পকোড়া বানিয়েছি, কেমন হয়েছে কি বলো তো? মোহিনী মঞ্জুর এরকম আচরণে খুব অবাক হয়, কারণ এতদিনে কোনোদিনও মঞ্জু তার জন্য চা করে আনেনি। আজ হঠাৎ এরকম চা পকোড়া দেখে মোহিনী বলে, কি ব্যাপার মঞ্জু, হঠাৎ চা করে আনলে যে? কোনো স্পেশাল কিছু আছে নাকি? আরে ধুর, কি যে বলো না। কেন, আমি কি তোমার জন্য একটু চাও করে আনতে পারি না? দিদি, তোমার সঙ্গে প্রথম প্রথম অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু এখন তো বুঝতে পারছি যে তুমি কত ভালো। ওসব পুরোনো কথা ভুলে যাও, নাও চাটা খেয়ে নাও তো দেখি, ঠান্ডা হয়ে গেল। এরপর মোহিনী মঞ্জু নিয়ে আসা চা খায়, তবে চা খাওয়ার কিছুক্ষণের মধ্যে তার চোখ ঘুমে জড়িয়ে আসে। আসলে মঞ্জু মোহিনীর চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, যাতে করে চা খেয়ে মোহিনী ঘুমিয়ে পড়ে এবং তারা নিশ্চিন্তে পার্টি করতে থাকে। মোহিনী এসবের কিছুই জানতো না, তাই সে সরল মনেই সে চা খেয়ে নেয় এবং সে যখন ঘুমিয়ে পড়ে তখন তারা দুই বোন মিলে তাকে তার রুমে নিয়ে যায় এবং বিছানায় শুইয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই তার দুই বোনের সমস্ত বন্ধু বান্ধবরা আসা শুরু করে। এদিকে মঞ্জু আর অঞ্জু তাদের শর্ট ড্রেস পরে তৈরি হয়ে পার্টি জয়েন করে। তাদের প্ল্যান ছিল, যেহেতু তাদের স্বামীরা 12টার আগে ফেরে না, তাই তারা তাদের আসার আগেই অনুষ্ঠান শেষ করবে। পার্টিতে আসা নীল নামে এক ছেলে অঞ্জুকে বলে, আরে মঞ্জু, কেমন আছিস? কতদিন পর তোর সঙ্গে দেখা। তোদের শ্বশুর বাড়িতে দেখতে অনেক হাই ফাই। এবারে বুঝতে পারলাম তোরা বিয়ের পর কেন বাইরে বেরোস না। তুই তো আমাদেরকে ভুলেই গেছিস। আরে না না, তোদেরকে যদি ভুলে যাই এই পার্টিটা অ্যারেঞ্জ করলাম কেন? তোদেরকে নিয়ে মজা করবো বলেই তো সবাইকে ডেকে পাঠিয়েছি। নে, তোর একটু ড্রিঙ্কস কর। এমন সময় বিথি নামক এক মেয়ে বলে, আরে অঞ্জু, তোদের বাড়িতে আর কাউকে দেখছি না তো। বিয়ের সময় তো তোর শাশুড়ি, ননদ, আরো অনেকগুলো দেওর ভাসুরকে দেখেছিলাম, তারা সবাই কই? কেউ বাড়িতে নেই বুঝি? আসলে তারা সবাই একটু বাইরে গেছে আমার ননদের বিয়ের ব্যাপারে। তাই বল, এবার বুঝেছি বাড়িতে কেউ নেই, এই সুযোগ নেই তোরা দুজনে সেই জন্য পার্টির অ্যারেঞ্জ করেছিস। বিয়ের সময় তো তোর শাশুড়ি মাকে দেখেছি, উনি খুব জাদরেল মহিলা। ওনার বড় বৌমাকে দেখেছিলাম, সব সময় ঘোমটা দিয়ে বসে আছে। তা তোরা এসব করছিস, ওরা জানতে পারবে না তো? ওহো, তোরা এসব নিয়ে চিন্তা করিস না তো, ওরা কেউ এ ব্যাপারে কিচ্ছু জানতে পারবে না। ওসব কথা ছাড়, এখন সবাই মিলে এনজয় কর। এই বলে তারা জোরে মিউজিক চালিয়ে নাচতে শুরু করে দেয়। ঠিক এমন সময় সোমলতা দেবী, আকাশ ও তিতলি ফিরে আসে। বন্ধুরা, এবার কি হবে? এসব দেখে সোমলতা দেবীরই বা কি রিয়াকশন হবে জানতে হলে আমাদের গল্পের পরবর্তী অংশ অবশ্যই দেখুন। শিমুলপুর গ্রামে নন্দন তার স্ত্রী মৃদুলাকে নিয়ে বাস করত। নন্দন একজন মাছ বিক্রেতা ছিল, যে কিনা পাশেরই মনোহরপুর গ্রামের বাজারে মাছ বিক্রি করত। এমনই সেদিন বৃষ্টির সময় ছিল, আর সে বাজারে বসে বসে মাছ বিক্রি করছিল। তখন সে মনে মনে ভাবে, এ মা, এ তো দেখছি এক নতুন বিপদ এসে পড়লো। আজ কাঁটায় মাছের দাম কম পেয়েছিলাম, তাই বেশি করে মানে 50 কেজি রুই কাতলা তুলেছি, কিন্তু এখন অনবরত এরকম বৃষ্টি হলে আমার মাছ কেই বা কিনতে আসবে। নন্দন তখন মনে মনে এসবই ভাবছিল। এদিকে বৃষ্টির পরিমাণ আরও বেড়ে চলেছিল। ঠিক সেই সময় সে দেখে একটি মেয়ে ছাতা নিয়ে তার দিকেই আসছে। এরপর সে বলে, এই যে দিদি, মাছ নিয়ে যাও, মাছ একেবারে টাটকা, বড় সাইজের রুই কাতলা। মাছ নিচ্ছে? এদিকে বৃষ্টিতে হাঁটা চলাই দুষ্কর হয়ে পড়েছে, তার উপরে ছেলেমেয়েরা স্কুলে আটকে পড়ে আছে। তা এখন তুমি মাথা খারাপ করো না তো বাপু। আরে দিদি, আমি খারাপ কি বলেছি? দেখুন, আমি মাছ বিক্রেতা, আমার কর্তব্য মানুষকে চেঁচিয়ে চেঁচিয়ে মাছের কথা বলা, আর সেটাই আমি করছি। এখন আপনি আমার দোকানের দিকে আসছিলেন, তাই আপনাকে দেখে মাছের কথা বললাম। হ্যাঁ, তা আসবো না তো কোথায় যাব? দেখতেই তো পাচ্ছ রাস্তা জলে ভর্তি হয়ে গিয়েছে। এখন ওটা রাস্তা নাকি পুকুর সেটাই তো বুঝতে পারছি না।
আর সেজন্যই তোমার দোকানের সামনে দিয়ে আসছিলাম। তা তোমার দোকানের সামনে দিয়ে যাওয়া কি নিষেধ আছে নাকি? এই বলে মহিলাটি সেখান থেকে চলে যায়। এরপর নন্দন আবারও মনমরা করে মাছ বিক্রি করতে থাকে। আসলে মহিলাটি ঠিকই বলছিল, কারণ বৃষ্টির জলে তখন রাস্তা প্রায় উপচে পড়েছিল। ঠিক সেই সময় সেখানে একটি গাড়ি আসে এবং গাড়িটি সেখানে আসা মাত্রই উল্টে যায়। এরপর নন্দনও সেখানে ছুটে যায় ও সে গিয়ে বলে, আরে আরে কি হলো বাবু, আপনি হঠাৎ করে এভাবে পড়ে গেলেন কেন? একটু দেখে গাড়ি চালাতে পারছেন না? আর বলো না নন্দদা, এই তোমার দোকানে আসতে গিয়েই আজ আমার এই অবস্থা। এখন এখানে এত খারাপ রাস্তা যে গর্ত বোঝাই যাচ্ছে না। হ্যাঁ সুকেন্দা, সে আমি জানি, কিন্তু কি বা করবো বলুন? এখন পঞ্চায়েত থেকে এটাকে না সারালে সেখানে তো আমাদের কিছুই করার নেই। ওহ বাবারে, কোমরে বড্ডই লেগেছে। এই যে দাদা, আপনাদের কিছুই করতে হবে না। এবার থেকে আমরা এই বাজারে মাছ কিনতেই আসবো না, কারণ এখানে এসে তো আমরা আর আমাদের প্রাণ বিসর্জন দিতে পারি না, তাই না? এই বলে লোকটি তখন কোনো ক্রমেই সেখান থেকে চলে যায়। আসলে সে ঠিকই বলছিল, ওই বাজারে সবকিছু ভালো হলেও রাস্তা মোটেও ভালো ছিল না, এবং বর্ষার জল পড়লে সেখানে কোথায় রাস্তা আর কোথায় গর্ত কিছুই বোঝা যেত না। এরপর নন্দনের সেদিন কোনোই মাছ বিক্রি করা হয় না ও সে মনমরা করেই বাড়ি ফিরে আসে। এরপর মৃদুলা তাকে বলে, এ কি, তুমি আজ তো মাছ নিয়ে বাড়ি ফিরেছো যে? এগুলো আমাদের বাড়ির জন্য নিয়ে এসেছো নাকি? তাহলে বেশ ভালোই হলো, কিছুটা মাছ নিয়ে আমি আমার মায়ের বাড়ি আর বোনের বাড়ি পাঠিয়ে দেবো। হ্যাঁ পাঠাও না পাঠাও, বাকি পুরো গ্রামেও বিলিয়ে দেবে। দেখছো এখন আমি চিন্তায় আছি, তার উপরে ভুলভাল কথা বলে যাচ্ছ। যাব বাবা, আমি আবার এখন কি করলাম? তুমিই তো বাড়িতে মাছ নিয়ে এসেছো। এর আগে তোমাকে নিয়ে আসতে বললেও তো তুমি নিয়ে আসতে না। তা আজ হঠাৎ করে নিয়ে এলে বউ খুশি হবে না? হ্যাঁ খুশি হয়েছে তো, এবারে কয়েকদিন পর থেকে শুকিয়ে থাকবে, কারণ আজ আমার বেচা বিক্রি হয়নি। আর এভাবে কয়েকদিন চলতে থাকলে সত্যি সত্যি আমাদের ব্যবসা লাটে উঠে যাবে। এ তুমি কি বলছো? এখন মাথা ঠান্ডা করো, আর কি হয়েছে আমায় খুলে বলো। মৃদুলা এভাবে বললে নন্দন তখন মৃদুলাকে তাদের বাজারের সমস্ত ঘটনা বলতে থাকে। সবকিছু শুনে মৃদুলা তখন কপালে চিন্তার ভাঁজ পড়ে। এরপর মৃদুলা বলে, এই তা তুমি সেদিন আমায় বললে তোমরা বাজার কমিটি মিলে নাকি রাস্তা ঠিক করার জন্য পঞ্চায়েতে যাচ্ছ, তা তোমরা যাওনি নাকি? হ্যাঁ গিয়েছিলাম মৃদুলা, কিন্তু পঞ্চায়েত থেকে বললো ওটা খুব বড় প্রজেক্ট, তাই করতে একটু সময় লাগবে। একটু মানে? তবুও কতদিন সেটা বলেনি নাকি? সব কিছুরই তো একটা নির্দিষ্ট সময় আছে, তাই না? আরে বাবা, সরকারি লোকেদের তুমি ঘ্যাম জানো না। এক তো গেলে ঠিকভাবে আবেদন শুনতেই চায় না, তার উপরে শুনলেও সেটা পাস হয়ে রাস্তা হতে হতে আরো 2টো মরশুম লেগে যাবে, বুঝেছো? নন্দনের কথা শুনে তখন মৃদুলাও চিন্তায় পড়ে যায়। এরপর সে তখন নন্দনকে সান্ত্বনা দিতে থাকে, কিন্তু তাদেরও তখন কিছু করার ছিল না। এভাবেই আরও কয়েকদিন কাটতে থাকে। এদিকে বাজারে সেই একই রকম পরিস্থিতি থাকায় সেখানে লোকজনের যাতায়াত একেবারেই বন্ধ হয়ে পড়েছিল, যার ফলে তাদের সংসারে সত্যি সত্যি অভাব শুরু হয়ে গিয়েছিল। এভাবেই আরও কয়েকদিন কাটতে থাকে। এমনই একদিন নন্দন মনমরা করে রাস্তা দিয়ে হাঁটছিল। তখন সে একটি প্রমোটারকে রাস্তার কাজ করতে দেখতে পায়, যেটা দেখে সে তার কাছে গিয়ে বলে, এই যে দাদা, এখানে কি হচ্ছে? আর আপনারা কবে থেকে এখানের কাজ শুরু করেছেন? কেন দেখতে পাচ্ছ না এখানে রাস্তা তৈরির কাজ হচ্ছে, আর আজ থেকেই শুরু হয়েছে। কেন আপনি কি কোনো নেতা নাকি? এখন আপনারও কিছু ঘুষ লাগবে বুঝি? আরে বাবা, আমি নেতা হতে যাব কেন? এই আপনাদের জন্যই না আজ আমাদের দেশের এরকম অবস্থা। এখন আপনারা ঘুষ ছাড়া কিছুই বোঝেন না। ও আচ্ছা, তাহলে আপনি সাধারণ পাবলিক, তাই তো? তা বলুন আপনার এখন কি দরকার? হ্যাঁ দরকার আছে, মানে আমাদের মনোহরপুর বাজারের রাস্তাটা কবে ঠিক হবে? ওটা তো এখন খুব খারাপ হয়ে গিয়েছে, আর সেই কারণে ওখানে জনজীবন একেবারেই অচল হয়ে পড়ছে। সে কবে ঠিক হবে আমি বলতে পারবো না বাবু। আপনার যদি ওখানে বাড়ি থেকে থাকে তাহলে আরেকবার পঞ্চায়েতে গিয়ে ঘুরে আসুন। না না, আমার ওখানে বাড়ি নয়, আমার এই পাশেই শিমুলপুর গ্রামে বাড়ি, আর আমি মনোহরপুর গ্রামের বাজারে মাছ বিক্রি করি। হা হা, তাহলে আর কি, এবার থেকে বাড়িতেই মাছ বিক্রি করুন, কারণ ওখানে আপনার বাড়ি নয়, তাই পঞ্চায়েত থেকে আপনার কথাই শুনবে না। এখন আপনার বাড়ির সামনে পাকা রাস্তা আছে, এটা আপনার ভাগ্য ভালো। এই বলে লোকনাথ বাবু নন্দনের কথায় কান না দিয়েই সেখান থেকে চলে যায়, এবং তখন নন্দনের তার প্রতি খুবই রাগ ধরে।
কিন্তু তারও তখন কিছু করার ছিল না। এরপর সে বাড়ি এসে মৃদুলাকে সমস্ত ঘটনা বলে, যেটা শুনে মৃদুলা তখন বলে, এই যে নন্দন, ভেঙে পড়ো না, দেখবে ঈশ্বর আমাদের সব কিছুই ঠিক করে দেবেন, তুমি শুধু একটু ধৈর্য ধরো। আর কতদিন ধৈর্য ধরবো বলো মৃদুলা? আর মাছ বাড়িতে রাখারও জিনিস নয় যে রেখে দিয়ে কয়েকদিন পর সেগুলোকে বিক্রি করব। তাই এখন আমাদের কিছু একটা উপায় বের করতেই হবে। নন্দনের কথা শুনে মৃদুলার মাথায় তখন একটি বুদ্ধি আসে ও সে বলে, এই দাঁড়াও, তুমি যেন কি বলছিলে বাড়িতে মাছ রাখা, তাই না? তা আমরা এখন বাড়িতেও মাছ রাখতে পারবো আর ওখান থেকে বিক্রিও করতে পারবো। এখন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, বুঝেছো? বাড়িতে মাছ রাখা যাবে মানে? কিন্তু কিভাবে? আমি তো ঠিক বুঝতে পারছি না। তাহলে শোনো, আমরা বাড়িতে একটা অ্যাকোরিয়াম করে তাতে রঙিন মাছ চাষ করতে পারবো, আর এতে করে আমাদের বাজারেও যেতে হবে না, বাড়ি থেকেই মাছ বিক্রি হয়ে যাবে। হ্যাঁ মৃদুলা, তুমি ঠিকই বলেছো। এখন আমি রঙিন মাছের বাজারও জানি। আর এতে করে আমাদের ওই বাজারে গিয়ে মাছ বিক্রি করার সমস্যাও সমাধান হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বরং এখনই বাজারে গিয়ে ঘুরে আসি। নন্দন এভাবেই বলে সেদিন বাজারে যায় ও সেখান থেকে অ্যাকোরিয়াম ও কিছু রঙিন মাছ কিনে নিয়ে আসে এবং সেগুলোকে বাড়িতে চাষ করতে থাকে এবং ঠিকঠাক যত্ন এবং পরিচর্যার ফলে তাদের মাছ চাষ দ্বিগুণ থেকে 4 গুণ হয়ে যায় এবং ধীরে ধীরে তাদের বাড়ি থেকেই সেগুলো বিক্রি হতে থাকে আর এতে করে তাদের বেশ লাভও হতে থাকে। এমনই একদিন নন্দন বাজারে রঙিন মাছ কিনতে গিয়েছিল। তখন, কি গো নন্দ, এখন রুই কাতলা ছেড়ে শুধু রঙিন মাছ কিনছো যে? তোমাদের বাজারে সকলে কি এখন রঙিন মাছ খাচ্ছে নাকি? আরে না না পলাশদা, রঙিন মাছ খেতে যাবে কেন? রঙিন মাছ তো মানুষ পোষার জন্যই আমার কাছ থেকে নিয়ে যায়, আর আমি কয়েকদিন ধরে এগুলো চাষ করে বেশ লাভবান হচ্ছি, বুঝেছো? ও আচ্ছা, বুঝেছি। এখন এতে যদি বেশি লাভ থাকে তাহলে আমিই বরং রঙিন মাছের ব্যবসা শুরু করব। আর যেখানে তুই আমার কাছ থেকে মাছ কিনে নিয়ে গিয়ে কখনোই বড় হতে পারবি না, বুঝেছিস? কি হলো পলাশদা, আমায় রঙিন মাছের চারা দাও। এই কয়েকদিন ধরে আমার অনেক রঙিন মাছের অর্ডার এসেছে, বুঝেছো? কিন্তু নন্দ, সেটা আজ আমি দিতে পারবো না, কারণ আমার কাছে তোমাকে দেওয়ার মতো রঙিন মাছ নেই, বুঝেছো? তাই এখন তুমি বরং জ্যান্ত রুই কাতলা নিয়ে যাও। সে কি বলছো পলাশদা? এখন আমি এগুলোকে নিয়ে কি করব, যেখানে আমিও আমার স্ত্রী অ্যাকোরিয়াম করে রঙিন মাছের ব্যবসা শুরু করেছি? হ্যাঁ সে বুঝেছি নন্দ, কিন্তু কি বলতো, চাষিরা চাষ করলে সব মরশুমে সব রকমেরই জিনিস চাষ করে থাকেন, তাই এখন তো তোমাকে এটা অস্বীকার করলে হবে না, তাই না? হ্যাঁ পলাশদা, তাহলে ঠিক আছে, তোমার কথা মতোই আমি মাছ নিয়ে যাচ্ছি। তবে রঙিন মাছের চারা এলে আমাকে অবশ্যই জানাবে, কারণ আমার খরিদ্দারকে রঙিন মাছ দিতে হবে। তাহলে তুমি এক কাজ করো নন্দ, ওই খরিদ্দারগুলোকে আমার কাছেই পাঠিয়ে দাও, কারণ আজ থেকে আমি ভেবেছি আমি নিজেই রঙিন মাছের ব্যবসা শুরু করবো। হ্যাঁ। পলাশ এভাবে বলে নন্দনকে তখন কিছু রুই কাতলা দেয়, যেটা পেয়ে নন্দনের তখন মন খারাপ হয়ে যায়, কিন্তু তখন তারও কিছু করার ছিল না। এরপর সে বাড়ি এসে মৃদুলাকে সমস্ত ঘটনা বলে, যেটা শুনে মৃদুলা তখন বলে, আরে বাবা, তুমি এই নিয়ে চিন্তা করো না, এখন সকলেই জানে আমাদের এখানে মাছ চাষ হয়, তাই প্রতিদিনের মতো আজও সকলে এখানে আসবে, আর তখন আমরা ওদেরকে রুই কাতলার ব্যাপারে না হয় বলবো। কিন্তু মৃদুলা, তুমি বুঝছো না, এখন আমাদের এখানে এই বাড়িতে বসে মাছ বিক্রি হবে না, ওগুলো প্রধানত বাজারের জন্যই ঠিক আছে। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখানে তাদের এক প্রতিবেশী মন্দিরা দেবী আসে ও সে এসে বলে, না নন্দনদা, তুমি ভুল ভাবছো। তোমাকে কে এখন বলেছে যে তোমার জ্যান্ত রুই কাতলা বিক্রি হবে না? আমরা যেখানে বাজারে গিয়ে এগুলো খুঁজে থাকি, কিন্তু বরফের মাছ ছাড়া কিছুই পাই না। আসলে দিদি, তোমার কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের এখানে তো সকলে রঙিন মাছ চাষ হয় বলেই আসে। সে নিয়ে তুমি চিন্তা করো না, এখন সকলেই তোমার মাছ চাষের ব্যাপারে জেনে গিয়েছে। এখন যদি ওরা দেখে তুমি জ্যান্ত রুই কাতলা বিক্রি করছো, তাহলে ওরা নিশ্চয়ই কিনবে। ওসব বাদ দাও, এখন তুমি আমায় 2 কেজি রুই মাছ দাও তো বাপু। মন্দিরা দেবী এভাবে বললে তখন নন্দন খুবই খুশি হয়ে যায়। এরপর সে তাকে মাছ দিয়ে দেয়। এরপর সকলেই এসে এক এক করে নন্দনের কাছ থেকে মাছ কিনতে থাকে, যার ফলে তাদের আর কোনোই সমস্যা থাকে না। এখন তারা তাদের বাড়িতেই বিভিন্ন মাছ চাষ করে থাকতো, আর যার যেটা প্রয়োজন সেটা তাকে দিত। এর ফলে কয়েকদিনের মধ্যেই তাদের অবস্থার পরিবর্তন হয়ে যায়
ও তারা তাদের ব্যবসাকে আরও বাড়াতে থাকে। আর এভাবেই করে তারা হাসি খুশি সুখী শান্তিতে বসবাস করতে থাকে।